আজ আপনি শুনবেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কাহিনী ভয়ঙ্কর আংটি, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories. এই গল্পে অভিনয় করেছেন রীতি, অপূর্ব এবং সায়ন। নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কাহিনী ভয়ঙ্কর আংটি। কলকাতার কাছেই হাওড়া, হাওড়ার কাছেই রাজীবপুর। তাই রাজীবপুরে পরাণ বাণুজ্যের বাড়ি। পরাণ বাণুজ্যের একমাত্র ছেলের নাম হারাধন। হারাধন কলেজে পড়ে, উঠতি বয়স, কিন্তু নিতান্তই উঠতি ছোকরা নয়, 21-22 বছরের যুবক। রাত্রি অনেক হয়েছে। বিছানায় শুয়ে শুয়ে হারাধন আরব্য উপন্যাস পড়ছিল। কামারুল জামানের গল্প, যে গল্পে একটা পরী এক দেশের রাজকন্যাকে এনে অন্য দেশের রাজপুত্রের সাথে বিয়ে দিয়েছিল। হারাধন এক মনে সেই গল্প পড়ছিল। পড়তে পড়তে ঘুমের ঘোরে হারাধনের চোখ বুজে আসছিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে হারাধন বইটা বন্ধ করে দিল। পাশ ফিরে মনে মনে বলল, আমারও যেন এরকমই হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পরমা সুন্দরী মেয়ে, জিন বা পরী যেন তাকে এনে আমার সাথেই বিয়ে দেয়। মেয়েটির কেমন রূপ হবে, তার চোখ মুখ কেমন হবে, হারাধন এইসবই মনে মনে ভাবতে লাগল। ভাবতে ভাবতে একটা ছবি তার মনের কল্পনার মধ্যে ফুটে উঠল। শুধু ছবি বা কি করে বলা যায়, বিদ্যুতের মতো অপূর্ব প্রভাবশালী সম্পন্ন অলৌকিক রূপ লাবণ্য সৌন্দর্যের একটা সদা হাস্যময়ী 15-16 বছরের মেয়েকে সে যেন সত্যি সত্যি তার চোখের সামনে দেখতে পেল। সেই স্বর্গীয় রূপসীকে দেখে মোহিত হয়ে হারাধন গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুমের মধ্যেও হারাধন সদ্য ফুটে ওঠা ফুলের কুঁড়ির মতো সৌন্দর্যময়ী সেই মেয়েটিকে দেখতে পেল। সে স্বপ্নে দেখল সেই মেয়েটির বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। নানা দেশ থেকে রাজা মহারাজারা এসে সভায় ঘটের মতো সারিবদ্ধভাবে বসে রয়েছেন। তারপর মালা চন্দন ভর্তি পাত্র হাতে নিয়ে মেয়েটি বেরিয়ে এলো। অর্জুনের সম্মোহন বাণে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় কৌরবদের যেমন মোহাচ্ছন্ন ভাব হয়েছিল, তেমনি এই স্বয়ম্বর সভায় উপস্থিত সমস্ত রাজারাও সেই মেয়েটির রূপ দেখে মুগ্ধ হয়ে পড়লেন। প্রচণ্ড উল্লাসে চিৎকার চেঁচামেচি করে তারা যে যার নিজেদের গলা বাড়িয়ে দিতে লাগলেন। হারাধন সভার এক পাশে বসেছিল। মেয়েটি অন্য কারো দিকে দৃষ্টিপাত না করে হারাধনের কাছে এসে তারই গলায় মাল্যদান করল। চারিদিকে হইচই পড়ে গেল। দ্রৌপদীর স্বয়ম্বরের মতো এই স্বয়ম্বর সভাতেও রাজারা ক্ষেপে উঠে কোলাহল আরম্ভ করে দিলেন। কামান, বন্দুক, গোলাগুলি আরও অস্ত্রশস্ত্র নিয়ে তারা হারাধনের সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে এলেন। হারাধন কিন্তু যুদ্ধ করল না, সে বক্তৃতা দিতে আরম্ভ করল। কিন্তু তার বক্তৃতায় কেউ কর্ণপাত পর্যন্ত করলেন না। ভয়ঙ্কর বিভৎস চেহারার কুৎসিত একজন রাজা এসে সবলে তার কানটা মুলে দিলেন, আর সেই কান মোলার চোটেই হারাধনের ঘুমটা গেল ভেঙে। চোখ মেলে দেখল সামনে দাঁড়িয়ে তার বাবা পরাণ বাণুজ্যে। সমস্তটাই তাহলে অলীক স্বপ্ন, সমস্তটাই সম্পূর্ণ মিথ্যে? তাই বটে, কিন্তু হারাধনের মন কিছুতেই সেই সব বাধা মানল না। গোল চাঁদের মতো মেয়েটার অপরূপ সুন্দর মুখখানা তার মনে আরও গভীরভাবে আঁকা হয়ে গেল। হারাধনের অবস্থা পাগলের মতো হয়ে উঠল। তার মনের মধ্যে একটা কথাই বারবার ঘুরতে লাগলো, এমন মেয়ে নিশ্চয়ই কোনো জায়গায় আছে, আর তার সাথেই নিশ্চিত আমার বিয়ে হবে।
দিন দিন হারাধনের মনে একটা কথা আরও বদ্ধমূল হয়ে যেতে লাগলো, এবং সেই মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে যে সে বিয়ে করবে না এ কথা হারাধন মনে মনে প্রতিজ্ঞা করল। সে বছর প্লেগের ভয়ে যখন কলকাতা থেকে লোক পালিয়ে যাচ্ছিল, তখন একদিন কয়েকজন আত্মীয়কে হাওড়া স্টেশনে গাড়িতে তুলে দেওয়ার জন্য হারাধন সঙ্গে গিয়েছিল। স্টেশনে লোকে লোকারণ্য, ভিড়ে চারিদিক ভরে উঠেছে। এক একটা গাড়িতে দ্বিগুণ তিনগুণ করে যাত্রী। অতি কষ্টে আত্মীয়দের গাড়িতে উঠিয়ে হারাধন দরজার কাছে এসে দাঁড়ালো। মোটামুটি ঠিকঠাক সময়েই গাড়িটা ছাড়ল। প্রথমে ধীরে ধীরে চলতে আরম্ভ করল, তারপর ক্রমশ গতিবেগ বাড়তে লাগলো। গাড়ি চলতে চলতে পেছন দিকের একখানি তৃতীয় শ্রেণীর কামরা হারাধনের সামনে এসে উপস্থিত হলো। হারাধন দেখল সেই গাড়ির দরজা ধরে একটা 19-20 বছরের মেয়ে বাইরে ঝুলছে। তার অভিভাবকেরা সকলেই গাড়িতে উঠে পড়েছে। মেয়েটি কেবল একলা উঠতে পারছে না। গাড়ির ভেতর থেকে একজন লোক, খুব সম্ভবত মেয়েটির বাবা, প্রাণপণে মেয়েটির হাত ধরে ভেতরের দিকে টানার চেষ্টা করছেন, কিন্তু গাড়িতে একটা তিল রাখার মতো জায়গা নেই। কিছুতেই তিনি তাকে গাড়ির ভেতর টেনে ঢোকাতে পারছেন না। ভয়ে প্রায় মরমর অবস্থায় মেয়েটি ওই চলন্ত গাড়ির দরজায় ঝুলছিল। আর কিছুক্ষণ এই অবস্থায় থাকলেই সে ট্রেনের তলায় কাটা পড়ে যাবে। কিন্তু ঈশ্বরের কৃপায় সেই মুহূর্তেই সেই কামরাটি হারাধনের কাছে এসে উপস্থিত হয়েছিল। বাইরে থেকে মেয়েটিকে ধরে হারাধন গাড়ির সঙ্গে দৌড়তে লাগলো। দরজা খোলা ছিল। একবার সুযোগ পেয়েই জোর করে গাড়ির ভেতর সে মেয়েটিকে ঠেলে ঢুকিয়ে দিল। শেষ পর্যন্ত সে যাত্রায় মেয়েটির প্রাণ বেঁচে গেল। এতক্ষণ মেয়েটির পেছন দিকটাই হারাধনের সামনে ছিল। সে তার মুখ দেখতে পাচ্ছিল না। সেই আসন্ন বিপদকালে কিছু দেখার বা কিছু ভাবার মতো সুযোগও ছিল না। মেয়েটি যখন কামরার ভেতরে ঢুকে গেল, তখন হারাধন এক ঝলকের জন্য তার মুখটা দেখতে পেল। সে দেখল এ সেই ফুটে থাকা পদ্মফুলের মতো শুভ্র সদাহাস্যময়ী মুখ, হরিণের মতো কালো গভীর চোখ, ফর্সা লাল টুকটুকে চেহারা, আর কালো ধনুকের মতো বাঁকা একজোড়া ভ্রু। বলাই বাহুল্য, স্বপ্নে দেখা সেই অপরূপা মেয়েটিকে আজ এক ঝলক চোখের সামনে দেখে হারাধন হতভম্ব হয়ে গেল। তার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। তারপর তার সারা শরীর যেন অবশ হয়ে গেল। কি করবে তা ভেবে না পেয়ে সে সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে দিয়ে দেখতে দেখতে গাড়িটা অনেক দূরে চোখের আড়ালে মিলিয়ে গেল। মেয়েটি কে ছিল? কার মেয়ে? বাড়ি বা কোথায়? এসবের কিছুই হারাধন জানতে পারল না। জানার আর উপায়ও রইল না কিছুই। 3 বছর অপেক্ষা করে যদিও বা একবার সে সেই স্বপ্ন সুন্দরীর দেখা পেল, তাও নিয়তি সেই মুহূর্তেই তার কাছ থেকে সেই সুখ কেড়ে নিল। মনের দুঃখে হারাধনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তবে সেই কিছুক্ষণের মধ্যেও হারাধন একটা জিনিস লক্ষ্য করেছিল। মেয়েটির মাথার সিঁথিতে সিঁদুরের কোনো চিহ্ন ছিল না। সুতরাং তার বিয়ে যে হয়নি এটুকু বোঝা যায়। আর সেই ভিড়ে, সেই গন্ডগোলের মধ্যেও হারাধন কাউকে একটা বলতে শুনেছিল, এই গেল 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 বামুনের মেয়েটা গেল রে, ধর 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 শিগগিরি ধর। এই দুটো বিষয় মনে পড়তেই তার মনে যেন একটু আশার সঞ্চার হলো। সে মনে মনে বলল, ভগবান যখন আমার স্বপ্নটা এত দূর সত্য করেছেন, তখন তার শেষ ভাগটাও তিনি নিশ্চয়ই সত্যি করবেন। এই মেয়েটির সাথে নিশ্চয়ই আমার আবার দেখা হবে এবং এর সাথেই আমার বিয়ে হবে। এতক্ষণ হারাধন একরকম অন্য জগতে হারিয়ে গিয়েছিল। যখন পুনরায় তার মনে আশার সঞ্চার হলো, তখন সদ্য জ্ঞান ফেরা মানুষের মতো সে চমকে উঠল। তার দৃষ্টি পড়ল নিজের হাতের দিকে। ডান হাতের চতুর্থ আঙুলে একটা আংটি দেখে সে বিস্মিত হয়ে উঠল। মেয়েটি যখন রেলগাড়ির দরজা ধরে কামরার বাইরে ঝুলছিল,
তখন তার বাম হাতের চতুর্থ আঙুলে সে এই আংটিটাই কিছুক্ষণের জন্য লক্ষ্য করেছিল। কিন্তু সেই আংটি তার হাত থেকে আমার হাতে এলো কি করে? তাহলে কি এই গন্ডগোলে কোনো রকমে তার বাম হাতের চতুর্থ আঙুল থেকে এসে আমার ডান হাতের চতুর্থ আঙুলে এসে পড়েছে? তা কি করে সম্ভব? মেয়েটির আঙুল থেকে আমার আঙুল অনেক মোটা, তার হাতের আংটি আমার হাতে ঢুকবে কি করে? প্রথমে সেই অভাবনীয় এক মেয়েকে তার ঘুমন্ত অবস্থায় দেখা সে এক আশ্চর্য ব্যাপার। তারপর সেই স্বপ্নে দেখা মেয়েটিকেই সশরীরে জীবন্ত অবস্থায় বাস্তবে দেখতে পাওয়া, সেটা আরও একটা বড় আশ্চর্য ঘটনা। এবং সব শেষে তার হাতের আংটি হারাধনের হাতে উড়ে এসে পড়া। এর থেকেও আশ্চর্যের বিষয় কি আর কিছু হতে পারে? সত্যি সত্যি কি এই ব্যাপারে কোনো দেব, দানব, ভূতপ্রেত অথবা জিন পরীর হাত রয়েছে? হারাধন কিছু বুঝতে না পেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সে যতই ঘটনাগুলো মেলাতে না পেরে ভুলে যাওয়ার চেষ্টা করল, ঘটনাগুলো ততই তার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগল। বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল। তার মনে একটা আতঙ্কের সৃষ্টি হলো। সে আংটিটার দিকে ভয়ে ভয়ে অতি সাবধানে তাকালো। সে দেখল আংটিটা সোনার নয়, রূপো, তামা, দস্তা, এমনকি অষ্টধাতুরও নয়। শুধু তাই নয়, হারাধনের মনে হলো এই আংটি কোনো রকম কোনো চেনা পরিচিত জিনিস দিয়েই তৈরি নয়, একটা অদ্ভুত, অপূর্ব, অলৌকিক আংটি। হারাধন আংটিটা আরও সাবধানে একবার পরীক্ষা করে দেখায়। নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো, আশ্চর্য! সে প্রথমে দেখল একটা শুভ্র বর্ণের সামান্য রেখা, কিন্তু তারপর প্রায় আংটিটার ভেতরে তার নজরে এলো একজন ভীষণ ভয়ঙ্কর কালো রকমের বীর যোদ্ধা অবিরত তলোয়ার ঘুরিয়ে চলেছে। এই দৃশ্য দেখে ভয় পেয়ে সে আংটিটা হাত থেকে খুলে ফেলার চেষ্টা করল, কিন্তু অনেক টানাটানি করেও কিছুতেই সে আংটিটা খুলতে পারল না। হারাধনের মন নিতান্তই ভয়ে উতলা হয়ে উঠল। সে যতবার মনে করে এখন আর সে আংটিটার দিকে তাকাবে না, ততই তার মন সেই দিকে বারবার আকৃষ্ট হচ্ছিল। তার চোখের দৃষ্টি ঘুরে ফিরে সেই আংটির ওপরেই গিয়ে বারবার পড়ছিল। আংটির দিকে চোখ পড়লেই তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। হারাধন প্রায় পাগলের মতো হয়ে পড়ল। তার মনে ধারণা তৈরি হলো, হাত থেকে এই আংটিটা যদি না খুলতে পারি, তাহলে হয় পাগল হয়ে যাব, না হয় মারা যাব। বাড়ি ফিরে এসে হারাধন প্রথমে আঙুলে তেল দিয়ে আংটিটা খোলার চেষ্টা করল, কিন্তু কিছুতেই আংটিটা বের হলো না। তারপর সাবানের জল দিয়ে চেষ্টা করল, তাতেও কোনো ফল হলো না। আংটিটা একটুও সরল না, বরং টানাটানিতে আঙুলে আংটিটা আরো গভীরভাবে বসে গেল। সুতরাং শুধুমাত্র মনের মধ্যে ভয় ছাড়াও বর্তমানে শারীরিক যন্ত্রণাও এসে উপস্থিত হলো। হঠাৎ কি বিপদে পড়লাম? এমন বিপদে কেউ তো কখনো পড়ে না। ক্রমশ রাত হলো। মেয়েটির মুখ সব সময় তার মনের কল্পনায় ভেসে বেড়ায়। অন্য কোনো চিন্তাই আর তার মনের মধ্যে ঠাঁই পায় না। সব সময় শুধু সেই মেয়েটির চিন্তাই ঘুরপাক খেয়ে যায়। সেই চিন্তায় আনন্দ ছিল বটে, কিন্তু অন্যদিকে আংটির চিন্তায় হারাধন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। সে আংটির দিকে যখনই দেখে, তখনই সেই তলোয়ারধারী ভয়ঙ্কর বীর যোদ্ধাকে তার ভেতরে দেখতে পায়। সে হতাশ হয়ে মনের দুঃখে বলে উঠল, আমার একই দশা হলো। যাকে 3 বছর ধরে এক মনে ধ্যান করে চলেছি, আজ তার দেখা পেয়ে কোথায় আনন্দ সাগরে ভেসে যাব তা না, আমি এই ভুতুড়ে আংটির জ্বালায় অস্থির হয়ে মরছি। ভয়ে ও চিন্তায় সেই রাত্রিতে হারাধনের এক ফোঁটাও ঘুম হলো না। বিছানায় শুয়ে শুয়ে সে শুধু ছটফট করতে লাগল। পরদিন সকালে উঠে সে প্রথমে শ্যাকরার বাড়িতে গেল।
শ্যাকরা, চিমটে, হাতুড়ি এবং নানা রকম যন্ত্র দিয়ে আংটিটা প্রথমে খোলার চেষ্টা করলেন, কিন্তু কোনো কিছুতেই ফল পাওয়া গেল না। অবশেষে একটা আংটি কাটার যন্ত্র দিয়ে আংটিটা কেটে ফেলার চেষ্টা করলেন তিনি, কিন্তু সেই যন্ত্রের ঘর্ষণে আংটিটার গায়ে বিন্দু মাত্র দাগ পড়ল না। শ্যাকরা বললেন, এই আংটির থেকে হিরেও অনেক নরম বাবা, এই রকম আংটি তো আমরা কখনো দেখিনি। এরপরেও শ্যাকরা কিছুক্ষণ আংটিটা খোলা আর কেটে ফেলার সাধ্যমতো চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে হারাধন শ্যাকরার কাছে হার মেনে রাসায়নিক পণ্ডিতদের কাছে গেলেন, কিন্তু নানা রকম অ্যাসিড প্রয়োগ করে তারাও সেই আংটি গলাতে পারলেন না। আংটিটা যে কি ধাতু দিয়ে তৈরি সেটাও কোনো পণ্ডিত বলতে পারলেন না। এক পণ্ডিত বললেন, অ্যালুমিনিয়াম, প্ল্যাটিনাম, যত প্রকারের নতুন ধাতু বেরিয়েছে আমরা সবই তা দেখেছি, কিন্তু এমন অদ্ভুত ধাতু তো কখনো দেখিনি বাবা। আর এই সামান্য আংটির ভেতরে কালো রঙের তলোয়ারধারী বীর যোদ্ধাও কখনো আমাদের চোখে পড়েনি। এই সব কথার আসল কথা হলো, হারাধনের আঙুল থেকে সেই আংটি কিছুতেই বের করা গেল না। আংটির জ্বালায় হারাধন ঘোর বিপদে পড়ে গেল। কিছুদিন পরে আংটির ভেতর থেকে সেই যোদ্ধা মূর্তি মিলিয়ে গেল। মাঝে মধ্যে নানা রকমের মূর্তি আংটির ভেতর উদয় হয়েছিল। এক একটা মূর্তির ভাব দেখলে গায়ে কাঁটা দেয়, সারা শরীর শিউরে ওঠে। শেষে তার ভেতর একটা আশ্চর্য মূর্তির আবির্ভাব হল। সেই মূর্তির অনেকগুলো মুখ, অনেকগুলো হাত আর ছাগলের মতো ঠ্যাং। এর নাম আংটিবীর। বিকটাকার এই আংটিবীর মনের আনন্দে আংটির ভেতর নাচানাচি করছিল। তার নাচ দেখে হারাধন অজ্ঞান হয়ে পড়ল এবং সেই থেকেই মৃগী রোগীর মতো দিনের মধ্যে 4-5 বার সে অজ্ঞান হয়ে যেতে লাগল। ফলস্বরূপ মনের মতো মেয়েকে বিয়ে করার আশা এখন চিন্তা থেকে হারিয়ে গেল। হারাধনের শারীরিক সুস্থতা সংকটে পড়ে গেল। তার মা, বাবা, আত্মীয় স্বজনেরা গভীর দুশ্চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। ডাক্তার বৈদ্যদের ডেকে চিকিৎসা করালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। ওঝা এনে ঝাড়ফুঁক পর্যন্ত করানো হলো, ভূত নামানো হলো, হাতে, গলায়, কোমরে কবচ, তাবিজ, মাদুলি পরানো হলো, গণৎকারের বাড়ি যাওয়া হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। হাত থেকে আংটিটা খোলা গেল না এবং বহু মুন্ডধারী ছাগলের পা যুক্ত আংটিবীরও আংটির ভেতর থেকে মিলিয়ে গেল না। এদিকে হারাধনের অজ্ঞান হয়ে পড়া দিন দিন আরও বাড়তে লাগল। হারাধন রোগা এবং দুর্বল হয়ে পড়ল। তার প্রাণ সংশয়ও হল। সকলেই তার প্রাণের আশা এক প্রকার ছেড়েই দিলেন। অবশেষে নিরুপায় হয়ে সকলে হারাধনের আঙুলটা কেটে ফেলার পরামর্শ দিলেন। আঙুলটার গোড়া থেকে কেটে ফেলা ছাড়া কিছুতেই আংটি বের করা যাবে না, আর আংটি বের না করলে হারাধন বাঁচবে না। সুতরাং শেষমেশ ইংরেজ ডাক্তার এনে আঙুল কাটার সিদ্ধান্তই স্থির হল। অজ্ঞান করে আঙুল কাটা হবে। সেই ভয়ে হারাধন একেবারে কুঁকড়ে গেল। সন্ধ্যের পর সে শুয়ে পড়ল, কিন্তু হায়, আঙুল আর কাটতে হলো না। সেই রাত্রেই হারাধন জ্ঞান হারালো। সেই জ্ঞান আর ফিরে এলো না। দেখতে দেখতে তার নিঃশ্বাস প্রশ্বাসও আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। হৃৎপিণ্ডের স্পন্দন এবং কার্যপ্রণালীও বন্ধ হয়ে গেল খুব তাড়াতাড়ি। যদিও তক্ষুনি ডাক্তার ডাকার ব্যবস্থা করা হলো, কিন্তু ডাক্তার এসে বললেন, হারাধন আর বেঁচে নেই, সে ইহলোক ত্যাগ করেছে। আমি অত্যন্ত দুঃখিত। হারাধনের মা বাপের ঘোর সর্বনাশ হলো। তাদের সংসার নির্বংশ হয়েছে। তাদের সংসার যে বর্তমানে একটা শ্মশান ভূমি, এই সব আলোচনায় শোক পালন চলতে লাগল। হারাধনের বাবা ঘন ঘন নিঃশ্বাস পরিত্যাগ করে চোখের জলের বন্যা বইয়ে দিতে লাগলেন, আর হারাধনের মা বুক চাপড়ে চাপড়ে মাটিতে লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলেন।
ডাক্তার বললেন বটে যে হারাধনের মৃত্যু হয়েছে, কিন্তু জীবন্ত শরীরের মতো তার দেহে তখনও উত্তাপ পাওয়া যাচ্ছিল। কোনো কোনো মৃতদেহে এইরকম উত্তাপ থাকে। বিজ্ঞানসম্মত কোনো কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তবে তা নিয়ে অনেক আলোচনা চলছে। এই কথা বলে তিনি তার ভিজিট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সেই রাত্রেই হারাধনের সৎকারের ব্যবস্থা করা হলো। কিছু লোক সঙ্গে নিয়ে হারাধনের মৃতদেহ রাতের আঁধারেই শ্মশান ভূমিতে নিয়ে যাওয়া হলো। সৎকারের জন্য চিতা সাজানো হলো, চিতায় আগুনও দেওয়া হলো, কিন্তু কিছুতেই আগুন ধরল না। সকলেই 2-3 বার করে চেষ্টা করলেন, কিন্তু সববারই আগুন নিভে গেল। এদিকে হারাধনের দেহ তখনও ঠান্ডা হয়নি। তাকে নিয়ে যারা শ্মশানে গিয়েছিলেন তাদের মধ্যে কোনো কোনো লোকের মনে ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হলো। একজন মুরব্বী গোছের ভদ্রলোক বললেন, দেখো ভাই, ছোকরা কোনো রোগে মরল না, কিন্তু কোথা থেকে একটা আংটি এসে তার জীবন নিয়ে নিল। তারপর চিতায় আগুন ধরে না। মৃতদেহ যেরকম ঠান্ডা হয় সেরকম ঠান্ডাও হলো না। আর একটা আশ্চর্যের বিষয় লক্ষ্য করো, ছোকরার মুখের ভঙ্গি কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, ঠিক যেন ঘুমিয়ে রয়েছে। আমার কেমন যেন কিছুই ঠিক লাগছে না। এইসব নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার। শোনো, নিজেদের জীবন নিয়ে এখনই এখান থেকে পালাই আমরা। আপনি বাঁচলে বাপের নাম, এই আমি বলে দিলুম। হ্যাঁ। একথা শোনার পর কেউ কেউ পালানোর উপক্রম করল, কিন্তু সেই দলে 2-3 জন সাহসী পুরুষও ছিল। তারা কাউকে পালাতে দিলেন না। তাদের তোড়জোড়ে আবার ভালো করে সবকিছু ঠিকঠাক করে চিতা জ্বালানোর ব্যবস্থা করা হলো। এবার কিন্তু চিতা দাউ দাউ করে জ্বলে উঠল। চিতার নিচ থেকে হু হু করে আগুনের শিখা ওপরের দিকে উঠতে লাগল। সকলেই বুঝতে পারল এইবার সেই সুশ্রী যুবকের অর্থাৎ হারাধনের কোমল দেহ কিছুক্ষণের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু ঠিক সেই সময় আরেকটা বিচিত্র ঘটনা ঘটল। সেই সময় অর্থাৎ সেই গভীর রাত্রে সেই শ্মশানে কোথা থেকে একটা মেয়ে এসে সহসা উপস্থিত হলো। যৌবনের লাবণ্য সারা দেহ থেকে ঠিকরে বেরোচ্ছে এমন একজন 19-20 বছরের পরমা সুন্দরী একটি মেয়ে। তার রূপের উজ্জ্বলতায় সেই অন্ধকার রাত্রি যেন আলোকিত হয়ে উঠল। ব্যাকুলভাবে পাগলের মতো হাত তুলে সেই মেয়ে কি যেন বলতে লাগলো। সেখানে উপস্থিত লোকজন কেউ বা ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গেলেন, আবার কেউ বা সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মুরব্বী গোছের ভদ্রলোকটি সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, মা, তুমি কে তা বলো? কি জন্য এই গভীর রাত্রে এই শ্মশান ভূমিতে তোমার আবির্ভাব হয়েছে মা? যে মেয়েকে হারাধন স্বপ্নে দেখেছিল, যার সাথে তার হাওড়া স্টেশনে দেখা হয়েছিল, যার হাত থেকে আংটি এসে হারাধনের আঙুলে বসে গিয়েছিল, সেই মেয়েটির নাম বিমলা। তার বাবার নাম রমানাথ চট্টোপাধ্যায়। বাড়ি শ্রীরামপুরের কাছের একটি গ্রামে। মেয়ের বিয়েতে এনাদের অনেক টাকা খরচ হয়, কিন্তু রমানাথ ছিলেন দরিদ্র, তাই রমানাথকে কন্যাদায়ে বিপন্ন হতে হয়। শুধু বিমলা নয়, তার আরেকটি ছোট মেয়েও ছিল, তার নাম কমলা। অনেক কষ্টে রমানাথ এক জায়গায় বিমলার বিয়ে ঠিক করলেন, কিন্তু কি একটা কারণে সেই সম্বন্ধ ভেঙে গেল। দেখতে দেখতে বিমলা 15 বছরে পা দিল। ধীরে ধীরে তার যৌবন ফুটে উঠতে লাগলো। তখন তার বাবা রমানাথের ঘোর দুশ্চিন্তা। কিছুদিন পরে আরেক জায়গায় সম্বন্ধ ঠিক হলো, দৈবিকভাবে সেটাও ভেঙে গেল। কিছুদিন পরে পুনরায় তৃতীয় এক জায়গায় বিমলার বিয়ে ঠিক হলো। সব কিছু ঠিকঠাক বিয়ের দিন পর্যন্ত স্থির হয়ে গেল, কিন্তু বিয়ের আগের দিন ভাবি জামাইয়ের কলেরায় জীবন নাশ হলো। এইবার বিমলার ব্যাপারে একটা দুর্নাম রটে গেল। অনেকেই বলতে লাগলো, ওই যে অপূর্ব অলৌকিক রূপ, তা নাকি ভালো লক্ষণ নয়, বিধবা হওয়ার লক্ষণ। গৃহস্থ ঘরের মেয়ে, তার এত রূপ হবে কেন? ফলস্বরূপ বিমলা যে বড় অপয়া মেয়ে
চারিদিকে এইরকম গুজব ছড়িয়ে গেল। সেই দিন থেকে তার বাবা আর কোনো জায়গায় তার বিয়ে ঠিক করে উঠতে পারলেন না। সেই অপয়া মেয়ের সাথে কেউ তার বাড়ির সন্তানদের বিয়ে দিতে রাজি হলেন না। এমন সময় বিমলাদের বাড়িতে কোথা থেকে একজন সন্ন্যাসী এসে উপস্থিত হলেন। তিনি বেশ কিছুদিন বিমলাদের অতিথি হয়ে বিমলাদের বাড়িতেই ছিলেন। বিমলার বাবা দুঃখী দরিদ্র হলেও সাধুসঙ্গ বড্ড ভালোবাসতেন। যথাসাধ্য সাধু সন্ন্যাসীদের পরিচর্যাও করতেন। সপরিবারে শ্রদ্ধা ভক্তির সাথে সেই সন্ন্যাসীরও সেবা করলেন তিনি। একদিন বিকেলবেলা বিমলার মা বিমলার হাত ধরে সন্ন্যাসীর সামনে উপস্থিত হলেন। বললেন, বাবা, আমার এই মেয়েটির কি কখনো বিয়ে হবে না? বিমলার আপাদমস্তক নিরীক্ষণ করে সন্ন্যাসী উত্তর দিলেন, তোমার মেয়ের বিয়ে খুব ভালো ঘরে হবে, তবে সেই ফুল ফুটতে এখনো অনেক দেরি আছে। যে ঘরে বিয়ে হবে সেই ঘরের সাথে তোমাদের মেয়ে সহজে মেল খায় না। সর্বস্ব বিক্রি করে দিলেও সেই সুপাত্র তোমরা কিছুতেই লাভ করতে পারবে না। কিন্তু আমি এই আংটিটা তোমার মেয়েকে দিলাম, এটা সে তার বাঁ হাতে ধারণ করবে। এর ভেতরে আছেন আংটিবীর। সেই আংটিবীরের প্রসাদে এবং তার তাড়নায় তোমার মেয়ে সেই সুপাত্র লাভ করবে। শুভম কল্যাণম। এই বলে সন্ন্যাসী বিমলাকে আংটি দিয়ে সেখান থেকে চলে যান। যেদিন বিমলা আংটি ধারণ করল সেই দিন হারাধনের মুখখানা তার কল্পনাতে উদয় হয় এবং সেই চেহারা ধীরে ধীরে তার মনের মধ্যে স্পষ্টভাবে গাঁথা হয়ে গেল। সেদিন রাত্রে সে হারাধনকে আবার স্বপ্নে দেখল। বিমলা স্বপ্নে দেখল তার বিয়ের জন্য তার বাবা স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। রাজা মহারাজারা ঘটের মতো সারি সারি বসে আছেন। মালা চন্দন নিয়ে যখন বিমলা ঘরের ভেতর থেকে বের হলো তখন সমস্ত রাজা মহারাজারা আমাকে দাও আমাকে দাও এই বলে চিৎকার জুড়ে দিলেন। তাঁদেরই একপাশে শুকনো মুখে মনের মধ্যে গাঁথা সেই ছবির ব্রাহ্মণের ছেলে বসেছিল। বিমলা গিয়ে তার গলাতেই মালা পরালো, আর এর ফলেই ঘোর গণ্ডগোলের সৃষ্টি হল। বলাই বাহুল্য যে ঠিক সেই রাত্রে হারাধনও তার মনের কল্পনাতে বিমলাকে প্রথমবার দেখেছিল এবং ঠিক সেই রাত্রিতেই সেও এই স্বয়ম্বর সভার স্বপ্নটাই দেখেছিল। আংটিবীর এইভাবেই তাদের সম্পর্কের সূত্রপাতের ঘটকালি করেছিলেন। বিমলা সেই বরের প্রতীক্ষায় দিন যাপন করতে লাগল। বাড়িতে কোনো অপরিচিত লোক এলেই সে এক মনে তার কথাবার্তা শুনত। মনে মনে ভাবত, যাকে আমি স্বপ্নে দেখেছি তিনিই বোধহয় এবার এসেছেন। কিন্তু মুখ ফুটে কাউকে কোনো কথা বলতে পারত না। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। মেয়ের বয়স বাড়ল বটে, কিন্তু সেজন্য তার বাবা মা উদ্বিগ্ন হলেন না। কুলিনের ঘরে এমনটা হয়েই থাকে, এই বলে তাঁরা তাঁদের মনকে সান্ত্বনা দিলেন। সন্ন্যাসীর আশীর্বাদে তাঁদের গভীর এবং অটুট বিশ্বাস ছিল মেয়ের বর যে নিজে থেকেই এসে জুটবে সে বিষয়ে তাঁদের বিন্দুমাত্র সন্দেহ ছিল না। তাঁরা বরং ছোট মেয়ে কমলার বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। মনে মনে স্থির করলেন যে বড় মেয়ের বর এলে একই সঙ্গে 2 মেয়ের বিয়ে সেরে ফেলবেন। গত বছর প্লেগের হিড়িক হওয়ার আগে বিমলার বাবা সপরিবারে কোনো একটা কাজের জন্য কলকাতায় এক আত্মীয়ের বাড়ি এসেছিলেন। বাড়ি ফেরার সময় স্টেশনে যা ঘটেছিল তা মোটামুটি সকলেই শুনেছেন। হারাধন বিমলাকে গাড়ির ভেতরে ঠেলে উঠিয়ে দিয়েছিল। গাড়ির ভেতরে ঢুকে বিমলা একটা দীর্ঘশ্বাস ছাড়ল এবং ভাবল, আমার জীবন বাঁচালো কে? এই ভেবে সেই মানুষটিকে দেখার জন্য ওই মুহূর্তে একবার সে যখন স্টেশনের দিকে ফিরে তাকালো ঠিক তখনই কিছুক্ষণের জন্য দুজনের 4 চোখ মিলে এক হয়ে গেল। কিন্তু গাড়ি তখন গতিবেগ নিয়েছে এবং বেশ বেগেই চলছে, তাই নিমেষের মধ্যে হারাধনের কাছ থেকে গাড়ি দূরে চলে গেল। বিমলা বা হারাধন কেউই আর কাউকে দেখতে পেল না। সেই দিন বাড়ি ফিরে
রাত্রেবেলা বিমলা প্রথম মুখ ফুটে তার বোনকে বলল, কমলা, সন্ন্যাসী যেদিন আংটি দিয়ে গিয়েছিলেন সেই দিন রাত্রে আমি একজনকে স্বপ্নে দেখেছিলাম। মাঝে মাঝে আরো অনেকবার দেখেছি। সন্ন্যাসী যার কথা বলেছিলেন তিনি সেই। আজ তাকে হাওড়া স্টেশনে দেখেছিলাম। ওই যে গাড়ির ভেতরে যে আমাকে ঠেলে উঠিয়েছিলেন এবং আমার জীবন বাঁচিয়েছিলেন, হ্যাঁ তিনিই সেই। আর দেখ আমার হাতে এখন সে আংটিও নেই। আংটিটা আমার আঙুলে এত চেপে বসেছিল যে নিজে থেকে সেটা খুলে পড়া সম্ভবও নয়। সন্ন্যাসীর আশীর্বাদে খুব শিগগিরই বোধহয় কোনো একটা ঘটনা ঘটতে চলেছে। কমলা সেই কথা তার মাকে বলল। সন্ন্যাসীর কথা মিথ্যে হওয়ার নয় মনে মনে এমন ধারণা নিয়ে বিমলার মা বাবা বেশ আনন্দিত হলেন এবং আগের তুলনায় আরও নিশ্চিন্ত মনে ছোট মেয়ের বিয়ের প্রস্তুতি শুরু করলেন। এদিকে হারাধন আংটির জ্বালায় অস্থির হয়ে উঠল, আর ওদিকে বিমলা ঘন ঘন তাকে নিজের স্বপ্নের মধ্যে দেখতে লাগল। তার মন প্রচণ্ড চঞ্চল হয়ে উঠল। খুব শিগগিরই কিছু একটা ঘটবে এই চিন্তাই দিনরাত্রি তার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগল। একদিন সন্ধ্যের কিছু আগে আয়নার সামনে বিমলা চুল বাঁধছিল। সহসা আয়নার ভেতর সে নিজের মুখ না দেখতে পেয়ে হারাধনের মুখ দেখতে পেল। পেছন দিকে ও আশেপাশে চেয়ে দেখল, না, কেউ কোথাও নেই। বিস্মিত হয়ে পুনরায় আয়নার দিকে সে চেয়ে দেখল। এবারও তার ভেতরে সে পুনরায় হারাধনের মুখ দেখতে পেল। আগে তাকে যেমন স্বপ্নে দেখেছিল, স্টেশনে যেমন তার শরীর চেহারা দেখেছিল, হারাধন এখন আর সেরকম নেই। তার শরীর রোগা হয়ে গেছে, মুখখানা শুকিয়ে গেছে। ভয় ও চিন্তায় তার মুখখানা যেন আচ্ছন্ন হয়ে রয়েছে। বিমলা আবার চারিদিকে চেয়ে দেখল, কিন্তু এবারেও সেই ঘরে সে নিজেকে ছাড়া অন্য কাউকে দেখতে পেল না। পুনরায় সে আয়নার দিকে তাকালো। এবার সে দেখল ঘোর সর্বনাশ হয়ে গেছে। হারাধনের দেহ বিছানায় পড়ে রয়েছে এবং তার মা বাবা মাটিতে লুটিয়ে কাঁদছেন। পাড়া প্রতিবেশীরা এসে তাদের অনেক করে বোঝাচ্ছেন এবং সান্ত্বনা দিচ্ছেন। ভয় বিহ্বল হয়ে বিমলা আয়না থেকে মুখ সরিয়ে নিল, কিন্তু বেশিক্ষণ থাকতে পারল না। পুনরায় তার দৃষ্টি আয়নার ওপর আপনা আপনি পড়ল। এবার আরও এক ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। সে দেখল ঘোর অন্ধকার রাত্রি, কাছেই গঙ্গা কুলকুল শব্দে বয়ে চলেছে। চারিদিকে ছিন্ন ভিন্ন পোশাক, খালি কলসি, কালো পোড়া কয়লা, সাদা মানুষের মাথার খুলির কঙ্কাল, এই সমস্ত পড়ে রয়েছে। হারাধনের দেহ শুভ্র রঙের কাপড় দিয়ে ঢাকা হয়ে পড়ে আছে। চিতা সাজানো হয়েছে। ভয়ে বিমলা চোখ বন্ধ করে নিল। তার মন কাতর হয়ে পড়ল, বুক ঠিপঠিপ করতে লাগলো, চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়তে লাগলো। বাবা, অবশেষে তুমি কি করলে? বিমলা দুহাত দিয়ে চোখ ঢেকে নিঃশব্দে কাঁদতে লাগলো, কিন্তু সে বেশিক্ষণ চোখ ঢেকে রাখতে পারল না। পুনরায় সে আয়নার দিকে চেয়ে দেখল, তার দু চোখ পেয়ে কান্নার জল গড়িয়ে পড়ছে। প্রথমে সে কিছুই দেখতে পাচ্ছিল না। আঁচলের খুঁট দিয়ে চোখ মুছে পুনরায় সে যখন আয়নার দিকে তাকালো, সে দেখতে পেল আয়নার ভেতরে বহু মুন্ডধারী, বহু হাতযুক্ত, ছাগলের মতো পা বিশিষ্ট একটা দানব মূর্তি ফুটে উঠেছে। আয়নার বাইরে যে বস্তু থাকে আয়নাতে তারই প্রতিবিম্ব পড়ে। আয়নার সামনে বসে বিমলা যখন চুল বাঁধছিল, আয়নাতে তারই প্রতিবিম্ব পড়ার কথা, কিন্তু তা না হয়ে আয়নার ভেতর নতুন দৃশ্য আপনা আপনি আবির্ভূত হচ্ছিল। প্রথমে হারাধন, তারপর হারাধনের বাপমা, তারপর শ্মশান, আর সবশেষে আংটিবীর। বিমলা যতবার আয়নার দিকে তাকালো ততবার নতুন নতুন দৃশ্য সে দেখতে পেল। সে দেখল আংটিবীর যেন হাত তুলে তাকে বলছে, যাও যাও, শিগগির যাও, দেরি করো না। এমন আদেশ পেয়ে বিমলার আর বিন্দুমাত্র জ্ঞান চেতনা রইল না। তখন থেকে সে যেন আর নিজের বশে রইল না।
সে ঠিক কি করলো সে কথা সে নিজেই জানে না। পরে যখন অনেকে তাকে জিজ্ঞেস করেছিল তখন সে বলেছিল, আয়নার ভেতর তাকিয়ে আমি আংটিবীরকে দেখতে পেলাম। তাকে দেখে বড় ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আংটিবীর অতি ব্যস্তভাবে হাত তুলে যাও যাও শিগগির যাও আমাকে এমন আদেশ করলেন। আমি বুঝতে পেরেছিলাম তার সেই গম্ভীর কণ্ঠস্বর আয়নার ভেতর থেকে আর বেরোলো না। সেটা যেন আমার মনের মধ্যে কেউ একজন বলে দিচ্ছিল। তার মুখের ভাব, তার ইশারা এবং আমার মনের মধ্যে শুনতে পাওয়া সেই শব্দটা আমি বুঝতে পারলাম যে তিনিই আমাকে এই আদেশ করেছেন। কিন্তু তারপর কি হলো, আমি কোথায় গেলাম, কি করলাম, সে সম্বন্ধে আমি বিন্দুমাত্র জানি না। আমার কিচ্ছু মনে নেই। আংটিবীরের আদেশ পেয়ে বিমলা পাগলের মতো উস্কো খুস্কো অগোছালো বেশে উঠে দাঁড়ালো। চুল বাঁধার সাজসজ্জা ও আয়না সেখানেই পড়ে রইল। তখন সন্ধে হয়ে এসেছে। রুদ্ধশ্বাসে তীরের গতিতে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। ঘটনাচক্রে কারো সঙ্গে তার দেখা হলো না, ফলে কেউ তাকে বাধাও দিতে পারল না। নিশিভূতে মানুষকে রাত্রেবেলা ঘর থেকে বের করে অজ্ঞান অবস্থায় যেমন নানান জায়গায় নিয়ে যায়, বিমলাকে নিয়ে আংটিবীরও ঠিক সেই রকমই করল। অজানা অপরিচিত পথে বিমলা দ্রুত বেগে চলতে লাগল। অজ্ঞান অবস্থায় 5-6 ক্রোশ পথ চলে অবশেষে গভীর রাত্রে সেই অপরিচিত শ্মশান ভূমিতে এসে সে উপস্থিত হল। চিতায় যখন সবেমাত্র আগুন ধরেছে ঠিক সেই মুহূর্তে বিমলা শ্মশানে এসে উপস্থিত হল। নিতান্ত উতলা হয়ে হাত তুলে বিমলা বলল, দাঁড়ান, শিগগির এই আগুন নেভানোর ব্যবস্থা করুন। সেই গভীর রাত্রে সেই শ্মশান ভূমিতে সহসা চিতার পাশে এক সুন্দরী রূপবতী যুবতীকে দেখে সকলেই ভয়ে গুটিয়ে গেলেন, কিন্তু কারো পালানোর সাহস হল না। একজন মুরব্বী গোছের লোক হাত জোড় করে সভয়ে জিজ্ঞেস করলেন, মা, তুমি কে তা বলো? কি জন্য এই গভীর রাত্রে এই শ্মশান ভূমিতে তোমার আবির্ভাব হয়েছে মা? পুনরায় ব্যাকুল কণ্ঠে বিমলা বলল, শিগগির আগুন নেভানোর ব্যবস্থা করুন। চিতা থেকে শিগগির ওনাকে বের করে আনুন। উনি মরেননি, বেঁচে আছেন। এই কথা বলে বিমলা নিজেই চিতা থেকে জ্বলন্ত কাঠ নিয়ে দূরে ছুঁড়ে ফেলতে লাগল। তখন বাকি সকলে তাড়াতাড়ি আগুন নেভানোর কাজে লেগে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নেভানো গেল। হারাধনের দেহ তার ভেতর থেকে বের করে মাটিতে শোয়ানো হলো। সৌভাগ্যবশত তখনও চিতার ওপরের দিকে আগুন ওঠেনি, না হলে হারাধনের দেহ নিশ্চিত কোনো না কোনোভাবে পুড়ে যেত। যাই হোক, হারাধনের শরীরে তখনও আগুন স্পর্শ করেনি। বিমলা ধীরে ধীরে হারাধনের কাছে গিয়ে বসল। আস্তে আস্তে তার আঙুল থেকে আংটিটা খুলে নিল। যে আংটি শ্যাকরা পণ্ডিতদের মতো লোক টানাটানি করেও খুলতে পারেনি, আজ বিমলা একটু ছোঁয়া মাত্র সেই আংটি ফস করে খুলে চলে এলো। কিন্তু সেই সময় থেকে আংটিটা যে কোথায় গেল তার আর কোনো হদিশ পাওয়া গেল না। তখন থেকে সেই আংটিটা আর কারো চোখে পড়েনি। বিমলা যেই আংটিটা হারাধনের আঙুল থেকে খুলে নিল, সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই হারাধন একটা গভীর নিঃশ্বাস ত্যাগ করল। আবার তার শ্বাস প্রশ্বাস চলাচল শুরু হয়ে গেল। তার হৃৎপিণ্ডের স্পন্দন ও কার্যপ্রণালী পুনরায় চলতে আরম্ভ করল। একবার সে চোখ খুলে চেয়ে দেখল, কিন্তু পর মুহূর্তেই আবার চোখ বন্ধ করে দিল। তার জ্ঞান তখনও ফিরে আসেনি। অনেকেই তার নাম ধরে ডাকাডাকি করতে লাগলো, কিন্তু হারাধন কোনো উত্তর দিল না। যাই হোক, সকলে এতক্ষণ বুঝতে পারলেন যে হারাধন পুনরায় জীবন লাভ করেছে। কিন্তু আশ্চর্যের কথা হলো এই যে যেই মুহূর্তে বিমলা হারাধনের আঙুল থেকে আংটিটা খুলে নিল, সেই মুহূর্তেই আংটি তার হাত থেকে উধাও হয়ে গেল। আর ওই মুহূর্তেই বিমলা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সকলে তার চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন, কিন্তু বিমলার জ্ঞান কিছুতেই ফিরল না।
হারাধন ও বিমলা দুজনেই অজ্ঞান হয়ে পাশাপাশি সেই শ্মশান ভূমিতে পড়ে রইল। এমন অদ্ভুত ঘটনা কেউ কখনো গল্পেও শুনেছে কিনা সন্দেহ। চোখে দেখা তো দূরের কথা, সকলেই গভীরভাবে বিস্মিত হলেন। কোথা থেকে অত রাত্রে সেই পরমা সুন্দরী মেয়ে এসে এমন কাণ্ড করল কেউ তা জানতে পারল না, এবং তাদের কি করা উচিত সেটাও কেউ বুঝতে পারল না। অবশেষে দুজনকেই তারা খাটে করে হারাধনের বাড়িতে নিয়ে গেলেন। তখন সকাল হয়ে গেছে। বলাই বাহুল্য যে এই ঘটনা নিয়ে সারা পাড়ায় ঘোর কোলাহল পড়ে গেল। ছেলেকে ফিরে পেয়ে হারাধনের মা বাবা যার পর নাই আনন্দিত হলেন বটে, কিন্তু তখনও হারাধনের জ্ঞান ফেরেনি, তাই ভয় একেবারে নির্মূল হল না। তক্ষুনি বড় বড় নামকরা ডাক্তার এনে হারাধনের বাবা দুজনেরই নিয়মিত চিকিৎসা করাতে লাগলেন। তিনি বিত্তশালী লোক, হারাধন এবং বিমলার প্রাণ রক্ষার জন্য অকাতরে অর্থ ব্যয় করতে লাগলেন। দুজনেই ভীষণ জ্বরে আক্রান্ত। অজ্ঞান অবস্থায় দুজনেই প্রলাপ বকতে লাগল। সেই প্রলাপের দু একটা কথা শুনে হারাধন এবং বিমলার স্বপ্ন দেখা প্রভৃতি অদ্ভুত কাহিনীর কিছুটা আভাস সকলেই পেলেন। তবে প্রকৃত ঘটনা যে কি ঘটেছিল তা কেউই বুঝতে পারলেন না। বিমলা যে কে সেটা কেউই জানতে পারলেন না। তখন সেসব ভাবনা ভাবারও সময় ছিল না। দুজনেরই অসুখ অতি ভয়ানক হয়ে উঠেছিল। অনেক সময় তাদের জীবনের আশা একেবারেই ত্যাগ করতে হয়েছিল, কিন্তু বয়সের জন্যেই হোক বা চিকিৎসার গুণেই হোক দুজনে সে যাত্রায় রক্ষা পেল। তবে 21 দিন পর্যন্ত দুজনেই অচেতনভাবে বিছানায় শুয়ে রইল। 22 দিনের দিন দুজনেরই একসঙ্গে জ্ঞান ফিরে এলো। বিমলার চেতনা হলে সকলেই তার পরিচয় পেলেন। হারাধনের বাবা তখনই বিমলার বাবাকে চিঠি লিখলেন। এদিকে বিমলার বাবাও মেয়ের খোঁজ করতে কোনো রকম ত্রুটি করেননি। ঘুম খাওয়া দাওয়া ত্যাগ করে দিনরাত্রি এক করে তাকে খুঁজে যাচ্ছিলেন। বিমলার মা ও বোন কমলা দিন রাত্রি তার জন্য কেঁদেই চলেছিল। বিমলার সংবাদ পেয়ে তখনই তিনজনে হারাধনের বাড়িতে এসে উপস্থিত হলেন। বিমলার বাবার সাথে হারাধনের বাবা এবং বিমলার মায়ের সাথে হারাধনের মায়ের অতিশয় সদ্ভাব এবং বন্ধুত্ব গড়ে উঠল। এদিকে বিমলা ও হারাধন ক্রমেই সুস্থ ও সবল হয়ে উঠছিল। তাদের গল্প আদ্যপান্ত সকলেই শুনলেন। আংটিবীরের কথা নিয়ে অনেক ক্ষেত্রে অনেক রকমের মতবাদ সৃষ্টি হল। কেউ বললেন সে দেবতা, আবার কেউ বললেন সে ভূত, কিন্তু হাঁদাই মোল্লা বললেন এ কোনো দেবতার কাজ নয়, আর এ কোনো ভূতেরও কাজ নয়, এ হলো এক জাতীয় ইফরিট। হ্যাঁ। মাখনতোষ অর্থাৎ ম্যাকিন্টস নামে একজন ইংরেজের কানে এই কথা উঠলে তিনি সিদ্ধান্ত করলেন যে আংটিবীর এক প্রকারের জীব। পিরিন পর্বতে একবার এই রকম জীবের কঙ্কাল পাওয়া গিয়েছিল। যাই হোক, বিমলার রূপ গুণ এবং নম্র প্রকৃতি দেখে সকলেই মুগ্ধ হলেন। হারাধনের তো মুখে কোনো কথাই নেই। যে রত্ন পাওয়ার জন্য সে এত যন্ত্রণা সহ্য করেছে, যার জন্য তার প্রাণ পর্যন্ত যেতে বসেছিল, আজ তাকে পেয়ে সে যে অপার সুখসাগরে নিমজ্জিত হবে সে আর এমন কি বিচিত্র ব্যাপার। বিমলার মনের অবস্থাও হারাধনের মতোই একই রকম ছিল। স্বপ্নে সে নিজের ইচ্ছেতেই হারাধনকে বরণ করেছিল। এখন প্রকৃত অবস্থায় তাকে দেখে সে নিজের জীবন সার্থক মনে করল। এমন সময় হারাধনের এক বিত্তশালী বন্ধু কমলার রূপে মুগ্ধ হল। দু বোনের একই দিনে বিয়ে হবে তারই আয়োজন হতে লাগল। মনের সুখে স্নেহের বশে যখন দুই বোন গলা জড়াজড়ি করে কথাবার্তা বলতো, তখন এই পাপের জগৎ সংসারে এক অপূর্ব শোভার আবির্ভাব হতো। শুভ দিনে শুভক্ষণে শুভ কাজ সুসম্পন্ন হলো। বিমলার বাবার খরচও বেশি হলো না, অথচ একই দিনে তিনি দুই মেয়ের কন্যাদায় থেকে মুক্ত হলেন। মনের মতো দুটি জামাই পেয়ে বিমলা এবং কমলার মা পরম সুখে তাদেরকে বরণ করলেন।
বিমলা এবং কমলার শরীরে যেখানে যা ধরল বহুমূল্য অলঙ্কারে সমস্ত শরীর অপরূপ সাজে সেজে উঠল। তাদের আর ঐশ্বর্যের সীমা রইল না। পরম সুখে তারা দিন কাটাতে লাগল। আমি শুনেছি যে এই গল্পটির কয়েকটি বিশেষ মাহাত্ম্য আছে, কারণ এটা সন্ন্যাসীর দেওয়া একটা ভৌতিক আংটির গল্প। এটা পড়লে বা শুনলে কন্যাদায়গ্রস্ত ব্যক্তিরা কন্যাদায় থেকে মুক্ত হয়ে থাকেন। অবিবাহিত যুবকেরা রূপবতী ও গুণবতী মেয়েদের স্ত্রী রূপে লাভ করে, আর বিবাহিত মেয়েরা মনের মতো স্বামী পায়। নানা অলঙ্কারে ভূষিত হয়ে থাকা শার্টিনের জ্যাকেট পরে গরবে গরবিনী হয়ে বসে বসে নাটক নভেল পড়ে দিন কাটাতে থাকে। এছাড়া এর থেকে আর একটা উপদেশও উপলব্ধি করতে পারা যায়। লোকের মৃত্যু হলে তখনই দাহ করা উচিত নয়। শ্বাসরোধ বা হৃৎপিণ্ডের কাজ বন্ধ হলেই যে মানুষের মৃত্যু হয়েছে এ কথা নিশ্চিত করে বলতে পারা যায় না। হারাধনের মতো কখনো কখনো মানুষ মৃত মানুষের মতো অচেতন হয়ে পড়ে বটে, কিন্তু পরে তাদের পুনরায় জ্ঞান ফিরে আসে। দেহের কাঠিন্য ও পচনের চিহ্ন আরম্ভ, এই দুটি মৃত্যুর নিশ্চিত লক্ষণ। আমাদের দেশে দেহ পুড়ে ছাই হয়ে যায়। হারাধনের মতো ঘটনা ঘটলে তার বোঝার উপায় থাকে না। কোনো রকমে ভুলবশত কখনো কখনো মৃতদেহ ভেবে জীবন্ত মানুষকেও যে কবর দেওয়া হয়, বিদেশে তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। সেখানে তবু 1-2 দিন পরেও কবর দেওয়ার রীতি প্রচলিত আছে। আমাদের মতো উষ্ণপ্রধান দেশে অত দেরি করতে পারা যায় না, কিন্তু কমপক্ষে 12 ঘন্টা অপেক্ষা করে সৎকার করলে মনে হয় না বিশেষ কোনো ক্ষতি হতে পারে। আজকের গল্প এ পর্যন্তই। এতক্ষণ আপনি শুনছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কাহিনী ভয়ঙ্কর আংটি, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories. বিমলা এবং বিমলার মায়ের চরিত্রে রীতি, হারাধনের ভূমিকায় অপূর্ব, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।